হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনাদের সাথে এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। এই যে আর্টিকেলগুলো তোমরা রাইস আইসের তরফ থেকে এভরিডে বেসিসে পাচ্ছ, সেই আর্টিকেলসগুলো কমপ্লিটলি ইংলিশে অ্যান্ড বেঙ্গলিতে অ্যাভেলেবেল। এই আর্টিকেলটি দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল এই টপিকটার উপরে উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশন থেকে। এমনকি আজকে ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে এই আর্টিকেলটি তোমাদের নিজস্ব ভাষাতে পড়ে আমাদেরকে অবশ্যই জানাবে। শুরু করে নিই আজকে ইলাবোরেট ডিসকাশন আর্টিকেলের। আর্টিকেলটি ভীষণই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ইন্টারেস্টিং। ইট ইজ অ্যাবাউট, রিসেন্টলি আমরা ভীষণভাবে এই আর্টিকেল থেকে শুনছিও, ইট ইজ অ্যাবাউট দ্য ক্যাপিটাল ফ্লাইট অ্যান্ড রুপি আন্ডার প্রেসার, ইন্ডিয়াস এক্সটার্নাল সেক্টর আন্ডার স্ট্রেস। ইট ইজ জিএস পেপার 3 ইকোনমির জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল হচ্ছে। অ্যান্ড রিপিটেডলি আমরা এই বছরে 2026-এ অনেকবার এই ধরনের শুনতে পেয়েছি এডিটোরিয়াল এক্সপ্লেন থেকে, দ্য হিন্দু নিউজ পেপারে, বা তোমরা যারা ইন্ডিয়ান এক্সপ্রেসও ফলো করছো সেখানেও তোমরা দেখতে পাচ্ছ রুপি ফল বা রুপি ডিপ্রিসিয়েশন বা ইনফ্লেশন, এই টার্মসগুলো অনেকবার শুনছো। তো আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স 2021-এ, এখানে একটা কোয়েশ্চেন এসেছে, ডু ইউ এগ্রি দ্যাট দ্য ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ রিসেন্টলি এক্সপিরিয়েন্সড ভি-শেপড রিকভারি? গিভ রিজনস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। 15 মার্কসের 250 ওয়ার্ডসে তোমাদেরকে লিখতে হবে। এই ধরনের কোয়েশ্চেন্স আমরা কিন্তু 2021-এ দেখেছি, কিন্তু যেহেতু এটা নতুন একটা ডিসকাশন হচ্ছে, অ্যান্ড তোমরা তো জানোই এখন ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট এখনো চলছে, আর তার জন্য কি কি ক্রাইসিস বিভিন্ন কান্ট্রিজে যারা ফেস করছে, তো সেখান থেকে ইউপিএসসি ইকোনমিতে এই ধরনের একটা কোয়েশ্চেন্স এই টপিক থেকে রাখতে পারে। তার জন্য আমরা একটা প্রবাবল কোয়েশ্চেন্সও রেখেছি। প্রবাবল কোয়েশ্চেন্সটা কি হচ্ছে? ইন্ডিয়াস প্রেজেন্ট এক্সটার্নাল সেক্টর স্ট্রেস রিফ্লেক্টস ডিপার স্ট্রাকচারাল ভালনারেবিলিটিস রাদার দ্যান আ টেম্পোরারি গ্লোবাল শক। এক্সামিন 15 মার্কসের 250 ওয়ার্ডসে তোমরা আমাদেরকে লিখে ডেসক্রিপশন বক্সে জানাবে আফটার রিডিং দিস আর্টিকেল। তো কনটেক্সটে দেখে নিই। আমরা যদি দেখি, ইন্ডিয়াস এক্সটার্নাল সেক্টর কমপ্লিটলি সিগনিফিক্যান্ট স্ট্রেসের মধ্যে দিয়ে চলছে। 2026-এর কথা বলছি, যেখানে রুপি ভারতের টাকাটা অলমোস্ট দে হ্যাভ ক্রস 95 মার্ক against the US dollar. Foreign exchange reserve that has fallen by USD $38 billion within just 2 months, and to approximately around $691 billion. And there we can see a widening of current account deficit, which is we consider যেখানে ইম্পোর্ট জিনিসটা বেড়ে যাচ্ছে এক্সপোর্টের তুলনায়। যেখানে আমাদের রাজ্যে কান্ট্রিতে যখন ইম্পোর্টটা বেড়ে যাচ্ছে, এক্সপোর্টটা যেখানে কম হচ্ছে, আর সেখানেই আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেখতে পাচ্ছি। আর তার কারণটা হচ্ছে ইট ইজ ডিউ টু দ্য স্টোরিং ক্রুড অয়েল অ্যান্ড গোল্ড ইম্পোর্টস। এরপরে দেখে নেব গভর্নমেন্ট রিসেন্টলি কি করেছে, এটাকে একটা রেসপন্স দিয়েছে। হ্যাজ কল্ড আপন দ্য সিটিজেন্স টু রিডিউস নন এসেন্সিয়াল পারচেসেস অফ গোল্ড, কাট ব্যাক অন দ্য ওভারসিজ ট্রাভেল বা ফরেন ট্রাভেল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কনজার্ভ ফুয়েল। এটা কিন্তু একটা আমরা বুঝতে পারছি এটা সিগন্যাল অফ সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন। বাট আমাদেরকে উচিত ভাবাটা আগে আন্ডারস্ট্যান্ড করা উচিত রুট কজেস, তার চ্যালেঞ্জেসগুলো, অ্যান্ড রিয়েল সলিউশন নিয়ে আসা উচিত, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পলিসি ডিসকাশন। এরপরে আমরা দেখব যে প্রেজেন্ট ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটা কি হচ্ছে, অ্যান্ড ফর দ্যাট রিজন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর দিস এক্সটার্নাল স্ট্রেস। ফার্স্টে আমরা দেখব ক্রুড অয়েল ইম্পোর্টস দ্যাট আর ড্রেনিং ফরেন এক্সচেঞ্জ। কিভাবে ইন্ডিয়া কিন্তু নিয়ারলি ইম্পোর্ট করে 89% অফ ইটস ক্রুড অয়েল নিডস। যদি আমরা দেখছি ওয়েস্ট এশিয়া যেখানে কনফ্লিক্ট হচ্ছে, সেখানে অলরেডি কিন্তু আমরা ডিসরাপশন দেখতেই পাচ্ছি গ্লোবাল অয়েল সাপ্লাইসে, পার্টিকুলারলি থ্রু দিস স্ট্রেট অফ হরমুজ। অ্যান্ড তার সাথে সাথে ব্রেন্ট ক্রুড যেটাও কিন্তু বেড়ে গিয়েছে অ্যারাউন্ড, ইট ইজ মোর দ্যান USD $100 পার ব্যারেল। ফলে কি হচ্ছে, এভরি সিঙ্গেল ডলার ইনক্রিজ যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েল প্রাইসে, সেটা কিন্তু অ্যাড আপ টু দ্য ইন্ডিয়াস অ্যানুয়াল ইম্পোর্ট বিল টু অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি USD 1.5 to USD 2 বিলিয়ন। স্টেট ওন অয়েল মার্কেট কোম্পানিজ যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু কারেন্টলি অ্যাবজর্ব করছে লসেস অফ নিয়ারলি 30,000 crore এভরি মান্থ, বিকজ রিটেল ফুয়েল প্রাইস হ্যাভ বিন কেপ্ট আনচেঞ্জ, অ্যান্ড দিস ইজ প্লেসিং সিভিয়ার প্রেশার অন দ্য গভর্নমেন্ট ফাইন্যান্সেস।
থার্ড আমরা দেখব কি কস্ট অফ ইম্পোর্টেড এগ্রিকালচার ইনপুটস লাইক ইউরিয়া বা অ্যামোনিয়া সেটা কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে টু অ্যারাউন্ড ইউএসডি 935 পার টোন। সেটা কিন্তু একটা ডিফিকাল্টি ক্রিয়েট করছে পলিসি ফ্রেমিংয়ে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি আমরা যদি এই জিনিসটা পুরো কস্টটা যদি ফার্মার্সকে প্রোভাইড করে দিই তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পারবো একটা রিস্ক ফুড ইনফ্লেশনের দিকে। বা যেটা যদি আমরা যদি এটা কমপ্লিটলি গভর্নমেন্ট যদি এটা জিনিসটাকে পুরোপুরি কস্টটাকে অ্যাবজর্ব করে নেয় কস্ট রিস্কটাকে, সেখানে তাহলে ব্রিচ হয়ে যাবে ফিসকাল ডেফিসিট টার্গেটটা। তাহলে বুঝতেই পারছি এখানে কোনো একটা কমফোর্টেবল মিডল গ্রাউন্ড পাওয়া যাচ্ছে না। সেকেন্ড কি দেখব, রেকর্ড গোল্ড ইম্পোর্টস আর ডাইরেক্টলি ওয়াইডেনিং দ্য ট্রেড ডিসপুট। হাউ ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ গোল্ড আফটার চায়না। The gold import bill almost that had reached a record USD dollar 71.98 billion in financial year 2025-26, ফলে এটা ডাবলিং করে দিয়েছে ইউএসডি 35 বিলিয়ন ডলার যেটা ছিল আগে, সেখান থেকে দাঁড়িয়েছে 71.98 বিলিয়ন ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এ। আর এটা কত ছিল, 35 বিলিয়ন ডলার ছিল 2022-23 তে। এখন গোল্ড দাঁড়িয়েছে ফর অলমোস্ট 9% অফ ইন্ডিয়াস টোটাল ইম্পোর্ট বিলে। আনলাইক যদি আমরা দেখি গোল্ড পারচেজ বাই দ্য যদি আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোল্ড পারচেজ করে গিয়ে থাকে অ্যাজ আ পার্ট অফ ইস ফরেন রিজার্ভ স্ট্র্যাটেজি, কিন্তু হাউসহোল্ড গোল্ড ইম্পোর্ট কিন্তু অতটা আমাদের ভারতের কান্ট্রির প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে বা অ্যাড আপ হচ্ছে না বা জেনারেট করছে না এক্সপোর্ট আর্নিং। দে সিম্পলি কনভার্ট করছে রুপি ইন্টু ডলার। অ্যান্ড ফলে কি হচ্ছে, ওয়াইডেন হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা, অ্যান্ড ফলে একটা ডাউনওয়ার্ড প্রেশার আমরা দেখতে পাচ্ছি অন দ্য রুপিতে। থার্ড আমরা কি দেখবো, হাই ওভারসিজ স্পেন্ডিং উইচ ইজ ড্রেনিং ডিসক্রিশনারি ফরেন এক্সচেঞ্জ। হাউ এটা এই যে লিবারাইজ রেমিটেন্স স্কিম যেটা আমাদের ভারতীয় রেসিডেন্টসকে অ্যালাউ করে টু সেন্ড আপ টু ডলার টু 2,50,000 abroad per financial year for the purpose such as education, travel and investment. However, যদি আমরা সবকিছু স্পেন্ড হয়ে যাচ্ছে ফরেন ট্রাভেল অ্যান্ড ওভারসিজ ইভেন্ট which has accounted for over 50% of all this liberalized remittance scheme in the first 11 months of financial year 2026-25-26 এ। ফলে এটা কিন্তু অ্যাড আপ করেছে একটা ডিসক্রিশনারি আউটওয়ার্ড স্পেন্ডিং, যেটা কিন্তু ফার্দার প্রেশার ক্রিয়েট করছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে অ্যাট আ টাইম যেখানে প্রত্যেকটা ডলার সেভ ম্যাটার্স করে ফর ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ইন ইন্ডিয়া। এর সাথে, সাথে আমরা এখন দেখে নেব চ্যালেঞ্জেসগুলো, কি কনসার্নসগুলো কি, কি? আর তার সাথে একটা নতুন কনসেপ্ট বুঝে নেব। হোয়াট ইজ টেপার ট্যান্ট্রাম অ্যান্ড ওয়াই ক্যাপিটাল ফ্লাইট ইজ ডাবলি ওয়ারিং। কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে কি কনসার্নটা এখন কোথায় দাঁড়াচ্ছে ভারতের এক্সটার্নাল সেক্টরে। এটা নয় যে এখন কি হচ্ছে, বাট এটা যে কি হতে পারে যদি ফরেন সেন্ট্রাল ব্যাংক রেজ করে দেয় তাদের ইন্টারেস্ট রেট ইন ফিউচার। আর তার আগে আমরা এটা কিন্তু বুঝবো যে ক্যাপিটাল কি করে ফ্লো করে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে। আমাদের যে ইমার্জিং যে মার্কেট ইকোনমিক্সগুলো যেটা ডেভেলপিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া টিপিক্যালি অফার করে হায়ার রিটার্নস অন ইনভেস্টমেন্ট কম্পেয়ার টু দ্য ডেভেলপ ইকোনমিস, বাট দে অলসো ক্যারি আ হায়ার রিস্ক কিন্তু দেখতে পাই তার সাথে সাথে। ফর এক্সাম্পল যেখানে কারেন্সি ডিপ্রিসিয়েট করছে বা কোনো সময় আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন হচ্ছে। ফরেন ইনভেস্টররা কনস্ট্যান্টলি কিন্তু কম্পেয়ার করতে থাকে তাদের রিটার্ন অন ইন্ডিয়ান অ্যাসেট উইথ দ্য রিটার্ন অন দ্য অ্যাসেট ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ লাইক ইউএস বা ইউকে। ফলে কি হয়, যখন ফরেন ইন্টারেস্ট রেট যখন বেড়ে যাচ্ছে বাইরের জায়গাতে বাইরের দেশে, সেখানে কিন্তু আমাদের যে দেশে যারা ইনভেস্টার তাদের কিন্তু রিলেটিভ অ্যাট্রাক্টিভনেসটাও কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তারা কিন্তু ইনভেস্টাররা তাদের ভারতের সম্পত্তিগুলো যারা এখান থেকে যারা যেগুলো কিনেছিল সেগুলো সেল করে দিচ্ছে অ্যান্ড রিপার্টেড করছে মানিটাকে, যেখানে মানিটাকে কনভার্ট করছে ইন্ডিয়ান রুপিকে ডলার্সে, অ্যান্ড দিস আগেন অ্যাড আপ করছে একটা অ্যাডিশনাল ডিমান্ড ফর দ্য ডলার, যেটা কিন্তু ফার্দার উইকেন্ড করছে রুপিকে। এটাই বলছে টেপার ট্যান্ট্রাম। এই ক্লাসিক এক্সাম্পল অফ দিস রিস্ক ইজ টেপার ট্যান্ট্রাম, যেটা অকার হয়েছিল 2013-এ। আফটার যদি আমরা যদি দেখি এই জিনিসটা তখনই রিফ্লেক্ট হয়েছিল 2008 গ্রেট রিসেশনের পর থেকে। ইউএস ফেডারেল রিজার্ভ কি করে, ইন্টারেস্ট রেটস টু মানে রিডিউস ডাউন টু নিয়ার জিরো বা জিরো লোয়ার বাউন্ডে নিয়ে আসে, অ্যান্ড দে হ্যাড বিন বাইং লার্জ অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট বন্ডস টু ইনজেক্ট মানি ইন্টু দ্য ইকোনমি। ফলে অ্যান্ড ইট ইজ আ কোয়ান্টিটিভ ইজিং মেথড বলা হচ্ছে ইকোনমিতে। ফলে কি হচ্ছে, when this ফেডারেল রিজার্ভ যখন একটা শুধুমাত্র অ্যানাউন্স জাস্ট করেছে যে পসিবল এন্ড করতে পারে এই প্রোগ্রামটা উইদাউট অ্যাকচুয়ালি রেজিং দ্য রেট, ফলে এই পারসেপশনটাই একটা এক্সপেকটেশন বাড়িয়ে দেয় যে হায়ার ফিউচার ইন্টারেস্ট রেট হতে পারে। ফলে একটা ম্যাসিভ অ্যান্ড সাডেন উইথড্রয়াল অফ ক্যাপিটাল হয়ে যায়
from the emerging market like economies like India। ফলে এই জিনিসটাকে একটা টেপার ট্যান্ডাম সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা এখন আবার রিপিট হতে চলেছে, আমরা এক্সপেক্ট করছি। থার্ড আমরা দেখব কি ইন্ডিয়া ভারতের পজিশনটা ইন 2026 হোয়াইট ইজ মোর অ্যালার্মিং দ্যান 2013 বিকজ US Federal Reserve and the Bank of England have held the rates at 3.75% since December 2025 with no single of a high, বাট আমাদের ভারতে কিন্তু ক্যাপিটালটা অলরেডি ফ্লিং করতে লেগেছে, ভারত ছাড়তে লেগেছে। এখানকার যারা ইনভেস্টর ছিল তারা এখান থেকে সেল করে তারা বাইরে চলে যেতে চাইছে, অ্যান্ড অলরেডি রুপি কিন্তু তাদের প্রাইস কিন্তু রুপি কনসেপ্টটা ডিপ্রিশিয়েট করতে লেগেছে, মিনিং ইনভেস্টর হ্যাভ অ্যাক্টেড অন দ্য অ্যান্টিসিপেটেড ফিউচার হাইকস, মানে তারা পারসেপশনের উপরে কাজ করছে উইদাউট এনি ফর্মাল অ্যানাউন্সমেন্ট। আর এটা যদি ডেভেলপড ইকোনমিক্স ইভেনচুয়ালি যদি তার সাথে সাথে বাড়িয়ে দেয় তাদের ইন্টারেস্ট রেটটা টু কন্টেন দিস অয়েল ড্রিভেন ইনফ্লেশন, তাহলে ভারতের যে এক্সটার্নাল ভালনারেবিলিটিসটা আরও ইন্টেন্সিফাই হয়ে যাবে, অ্যান্ড ইট উইল ক্রিয়েট উইথ দ্য লিমিট দ্যার উইল বি নো লিমিটেড ফিজিক্যাল অ্যান্ড মনিটারি রুম টু এক্সপ্যান্ড। The only available tools আমাদের ভারতের কাছে রয়ে থাকবে to defend this rupee at this point would be raising the domestic interest rate, যেটা আবার কিন্তু হার্ট করবে ডোমেস্টিক ইনভেস্টরদের, বাট দ্য সেম টাইম ইম্পোজ করতে চাইতে পারে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা কিন্তু আবার ডিটার করতে পারে ফরেন ইনভেস্টরদের, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ড্যামেজ করতে পারে ইন্ডিয়াস ইকোনমি অ্যাজ অ্যান ওপেন ইকোনমিকে। এরপরে দেখে নেব আমাদের ওয়াই ইন্ডিয়া ইজ কলিং ফর ইকোনমিক অস্টেরিটি, যেটা রিসেন্টলি আমরা দেখলাম যে যেখানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে অ্যানাউন্স করলো যে অস্টেরিটি মেথডের মধ্যে আসার জন্য। কিন্তু কেন এই জিনিসটা হচ্ছে, গভর্নমেন্ট রেসপন্সটা কিসের জন্য? Governments call for citizens to reduce gold purchase, overseas travel, fuel use as is a demand side intervention, meaning it tries to reduce the country's outflow of foreign exchange by changing the people spending behavior rather than through the formal policy restriction. Each element, প্রত্যেকটা এলিমেন্টে একটা স্পেসিফিক ইকোনমিক পারপাস দেখতে পাচ্ছি। ফার্স্টে দেখে নেব রিডিউসিং গোল্ড পারচেজ directly cut the demand for dollars that used to finance the imports, and it will ease pressure on both the current account deficit as well as the rupee. The government also at the same time introduced higher import duties on the gold as a supplementary measure. সেকেন্ড কি হচ্ছে, প্রমোটিং ওয়ার্ক ফ্রম হোম, কারপুলিং অ্যান্ড ভার্চুয়াল মিটিংস, এটা কিন্তু রিডিউস করবে পেট্রোলিয়াম কনজামশন উইদাউট অ্যাট দ্য সেম টাইম ইম্পোজিং দিস পলিটিক্যালি সেন্সিটিভ, আমরা প্রাইস না বাড়িয়েও কিন্তু কমাতে পারি। এই ফিসকাল সেভিংসটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ক্যান বি রিডাইরেক্টেড টু সিকিউর ফার্টিলাইজার্স অ্যান্ড এনার্জি ইম্পোর্টস, যেটা এসেন্সিয়াল ফর এগ্রিকালচার, অ্যান্ড যেহেতু তোমাদের জানোই এখন খারিফ সোয়িং সিজন এগিয়ে আসছে। আর থার্ড হচ্ছে কি, এনকারেজিং ডোমেস্টিক ট্যুরিজম ওভার ফরেন ট্রাভেল, দ্যাট মিনস কিপিং দ্য মানি ইনসাইড ইন্ডিয়া, মানে উইদিন ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমাদের ভারতের পয়সাটাকে সংরক্ষিত রাখা, অ্যান্ড ইট উইল সাপোর্ট দ্য লোকাল বিজনেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কনসার্ভ করবে ফরেন এক্সচেঞ্জকে দ্যাট উড আদারওয়াইজ ফ্লো আউট আন্ডার লিবারালাইজ রেমিটেন্স স্কিমের মাধ্যমে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এর ফলে আরেকটা জিনিস আমরা দেখব যে এত যে গভর্নমেন্টের যে রেসপন্সের, যদি আমরা এই রেসপন্সটা যদি ফলো হয়ে থাকে তাহলে ইম্প্যাক্টটা কি আছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক্সেসিভ ইম্পোর্ট রেস্ট্রিকশনের মাধ্যমে, সেটা জেনে নিই। ডিসরাপ্টিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টস কিভাবে হয়ে যাচ্ছে, ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু কমপ্লিটলি ডিপলি ইন্টিগ্রেট হয়ে আছে গ্লোবাল ভ্যালু চেইনসের ওপরে, অ্যান্ড ডিপেন্ড করছে হেভিলি অন দ্য ইম্পোর্টেড ক্যাপিটাল গুডস, সেমিকন্ডাক্টর অ্যান্ড স্পেশালাইজ র মেটেরিয়ালসের ওপরে। যখন এই জিনিসটাকে আমরা রেস্ট্রিক্ট করে দিচ্ছি ফলে টু কনসার্ভ দিস ফরেন এক্সচেঞ্জ, দ্যাট টু ডিরেক্টলি হার্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এক্সপোর্ট কম্পিটিটিভনেস অ্যান্ড দ্য জিডিপি গ্রোথ। আমাদের কি এক্সপোর্ট সেক্টরসই হচ্ছে সাচ অ্যাজ ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেটা কিন্তু কমপ্লিটলি রিলাই করে থাকে ইম্পোর্টেড ইনপুটসের ওপরে। সেকেন্ডটা কি বলছে, প্রোটেকশনিজম ট্র্যাপ, সেটা কি বলছে, হাই ট্রেডি ব্যারিয়ার্স বা এগ্রেসিভ ইম্পোর্ট সাবস্টিটিউশন কিন্তু প্রোটেক্ট করছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজকে ইন দ্য শর্ট টার্ম, বাট ব্রিড অ্যাট দ্য সেম টাইম ইনএফিসিয়েন্সি অ্যান্ড লস অফ গ্লোবাল কম্পিটিটিভনেস ওভার টাইম। এটাই কিন্তু প্যারাডক্সিক্যালি ঘুরে ফিরে সে আমাদের ভারতের এক্সপোর্ট আর্নিংসকেই উইকেন্ড করছে, অ্যান্ড যেটা একটা ভেরি সোর্স অফ সাস্টেনেবল ফরেন এক্সচেঞ্জ ইনফ্লোজ বলতে পারো। আর থার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পুকিং ফরেন ইনভেস্টার, মানে হচ্ছে ফরেন ইনভেস্টারের মন থেকে ভরসা চলে যায় আমাদের দেশের রুপির ওপরে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা অ্যান্ড লং টার্ম ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই ফ্লো রিকোয়ার প্রেডিক্টেবল অ্যান্ড ওপেন ক্যাপিটাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। যদি ভারত একটা পারসিভড হয়ে যায় জাস্ট বিকামিং অনলি রেস্ট্রিকটিভ, ইনভেস্টার উইল অ্যাটাচ হায়ার কান্ট্রি রিস্ক প্রিমিয়াম জিনিসটা আমাদের ভারতের অ্যাসেটের সাথে,
and that will again trigger করবে more capital outflows rather than reducing them. এটাকে ওভারকাম করার জন্য একটা ছোট্ট করে ওয়ে ফরওয়ার্ড আমরা দেখে নিই, ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু স্ট্রাকচারাল রেজিলিয়েন্স। ফার্স্টে দেখব রিভ্যাম্পিং দ্য গোল্ড মনিটাইজেশন স্কিম নিয়ে আসতে হবে। ভারতের কাছে 1000 টনস অফ গোল্ড আইডিয়াল হাউসহোল্ড গোল্ড আছে। একটা ওয়েল ইনসেন্টিভাইজ অ্যান্ড ট্রান্সপারেন্ট গোল্ড মনিটাইজেশন স্কিমের মাধ্যমে আর এটাকে চ্যানেলাইজ করে ফর্মাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে নিয়ে আসলে আমাদের এখানে একটা ফ্রেশ নিড ফর দ্য ফ্রেশ গোল্ড ইম্পোর্ট কিন্তু রিডিউস হবে। সেকেন্ড আমরা কি দেখব, স্কেলিং এক্সপোর্টস অ্যাজ দ্য সাস্টেনেবল ফরেক্স স্ট্র্যাটেজি। কিভাবে না মোস্ট ডিউরেবল সলিউশন to this widening current account deficit that is earning more foreign exchange, it will be reduced through expanding the production link incentive PLI scheme, and at the same time it will ease the business environment, and this way it will attract stable foreign direct investment over the volatile FII foreign investment that will flow build will increase improve long term resilience. থার্ড কি বলছে, অ্যাক্সিলারেটিং এনার্জি ট্রানজিশন কি করে, ইফ উই স্কেল আপ দ্য ইলেকট্রিক ভেহিকলস, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন বা থোরিয়াম বেসড নিউক্লিয়ার এনার্জি, and these will create the structural necessities and at the same time India's dependence on imported fossil fuels, and at the same time it will decouple the economic growth from the volatility of the Strait of Hormuz. And third is very important, that is calibrated RBI monetary policy. RBI need to continue its to manage the exchange rate volatility prudently using reserve strategically. If foreign central banks to eventually increase their rates, India also may need to consider major domestic rate adjustment to protect the interest rate differentials that will keep the India attractive the foreign capital. ফলে কি হবে, ফরেন ইনভেস্টমেন্টরা তারা কিন্তু বাইরের দিকে আর যাবে না বা বাইরের দেশে আর তারা ফিরে যাবে না। এখানেই সমাপ্ত করছি একটা ছোট্ট কনক্লুশনের মাধ্যমে। যদি দেখছি ভারতের যে এক্সটার্নাল সেক্টর স্ট্রেস 2026 driven by soaring import bills, capital flight, and depreciating rupee, it is not a temporary disruption. Rather, it is a reflection of deep structural dependencies on imported gold and oil. এটাকে ওভারকাম করতে গেলে, টু ওভারকাম দিস, ইন্ডিয়া নিডস টু মুভ বিয়ন্ড ক্রাইসিস মোড ডিমান্ড কম্প্রেশন টুয়ার্ডস দ্য স্ট্রাকচারাল রিফর্মস in energy, exports, and financial instruments. As a result, economy will genuinely become resilient to external shocks rather than perpetually vulnerable to them. এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। এরপরে ভিডিওটি আসতে চলেছে আমাদের দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্স ডিপ অ্যানালাইসিস উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তারপরে আসবে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিম স্পেসিফিক টপিক আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে, অ্যান্ড মডেলস একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হবে সলভ করার জন্য। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি কি দেখবে আর অ্যাটেম্প করবে আর আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।